23 মে মঙ্গলবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নিম্ন আদালতের মতো সুপ্রিম কোর্টও কবজায় নিতে চায় সরকার, আপিল শুনানিতে প্রধান বিচারপতি। কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস, মৎস্য ও কৃষিতে প্রভাব পড়ার শঙ্কা। যুক্তরাজ্যে ম্যানচেস্টারে আত্মঘাতী হামলায় আইএসের দায় স্বীকার, জড়িত সন্দেহে আটক একজন। সুপ্রিম কোর্টের বিচারক অপসারণ সংক্রান্ত সংবিধানের 16 সংশোধনী বাতিল মামলার আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 বিচারকের বেঞ্চে পঞ্চম দিনের মতো শুনানি হয়। শুনানিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, নিম্ন আদালতের মতো সুপ্রিম কোর্টও কবজায় নিতে চায় সরকার। আইন মন্ত্রণালয়ের বাধার কারণে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে পরিচালনা করতে পারছে না। আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রধান বিচারপতি এই মন্তব্য করেন। শুনানিতে লিখিত যুক্তিতর্ক উপস্থাপন করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলার রায়ে হাইকোর্টের বিচারকেরা সংসদ সদস্য, ক্রিমিনাল রেকর্ড সহ নানা বিষয়ে যেসব মন্তব্য করেছেন সেগুলো প্রমাণ না হলে রাষ্ট্রপতির উচিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এ সময় প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন, রাষ্ট্রপতি কি বিচারককে অপসারণ করতে পারেন? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এখন কোনো আইন না থাকায় রাষ্ট্রপতি চাইলে অপসারণ করতে পারবেন। 2016 সালের 5 মে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদকে দেয়া সংক্রান্ত 16 সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। লার্নেড অ্যাটর্নি জেনারেল তার লিখিত আর্গুমেন্টটা প্লেস করছিলেন এবং প্লেস করাকালীন সর্বশেষ সময় যখন 101টা বেজে গেছে, যখন নর্মালি কোর্ট নেমে যাওয়ার কথা, ওই সময়ই ওই লিখিত আর্গুমেন্টের একটি জায়গায় তার মন্তব্যটা এসছে। সেখানে বলা হয়েছে যে উনি লিখিত আর্গুমেন্টে যেটা বলেছেন সেটা হলো যে এই যে মন্তব্যগুলো জাজ করেছেন ক্রিমিনাল রেকর্ড পার্লামেন্ট মেম্বারদের, এগুলো যদি উনি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতির তার বিরুদ্ধে ব্যবস্থাটা উচিত। এইরকম লিখিত আর্গুমেন্টের প্রশ্নে তখন মাননীয় চিফ জাস্টিস জানতে চেয়েছেন যেটা কিভাবে সম্ভব, একজন বিচারককে রাষ্ট্রপতি ইচ্ছা করলেই কি অপসারণ করতে পারেন? এই নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন, এটা আমার বক্তব্য, আপনারা যদি এটা কিছু বলতে চান এটার ব্যাপারে সেটা আপনারা বলতে পারেন, অথবা জাজমেন্টে সেটা রিফ্লেকশন হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর এস.এম. হাসান তালুকদার। স্বাগত জানাব হাসান তালুকদার। আজকে একটি মামলার শুনানির সময়ে প্রধান বিচারপতি যে কথাগুলি বলেছেন যে নিম্ন আদালতের মতো সুপ্রিম কোর্টকেও সরকার কবজায় নিতে চায় কিনা, এই বিষয়গুলি আসলে আদালত সম্পর্কে বা এই পুরো বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি মাননীয় প্রধান বিচারপতি এটি কোন অর্থে বলতে চেয়েছেন সেটা আমি জানি না, তবে আমি এটাকে দুভাবে ব্যাখ্যা করতে চাই। একটা হচ্ছে যে আমি মূল সংবিধান থেকে আসতে চাই। আমাদের সংবিধানে 115 নম্বর অনুচ্ছেদে, মূল সংবিধানে 115 নম্বর অনুচ্ছেদে বলা ছিল যে অধস্তন আদালতের বিচারকদেরকে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে নিয়োগ দিবেন। কিন্তু পরবর্তীতে 4র্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছ থেকে কর্তন করে রাষ্ট্রপতির কাছে নেওয়া হয়। অর্থাৎ এখন রাষ্ট্রপতি অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ দেবেন, কিন্তু পরামর্শের কোনো বিষয় নেই। আর 116 নম্বর অনুচ্ছেদে মূল সংবিধানে ছিল যে আপনার সুপ্রিম কোর্ট নিজেই অধস্তন আদালতের বিচারকদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, লিভ, ডিসিপ্লিন এগুলো নিয়ন্ত্রণ করবে। এখানে সরকারের কোনো ভূমিকা ছিল না, কিন্তু 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের কাছ থেকে নিয়ে রাষ্ট্রপতিকে দেওয়া হয় এবং বলা হয় যে আপনার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে এটি করবেন। কিন্তু মূল সংবিধানে এই ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের কাছেই। অর্থাৎ আমরা দেখছি যে দুটো ক্ষেত্রেই সুপ্রিম কোর্টের ক্ষমতা কর্তন করা হয়েছে। আর এই কর্তন করা মানে হচ্ছে সুপ্রিম কোর্টকে গভর্নমেন্টের উপর ডিপেন্ডেন্ট করা, এটি নিয়ন্ত্রণ করার একটি প্রচেষ্টা বটে। এটি একদিক। আর আরেকটি দিক হতে পারে, এই অর্থে বলেছেন কিনা আমি জানি না, আরেকটি অর্থ হতে পারে যেটি হলো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে অপসারণ আমাদের মূল সংবিধানে আপনার সংসদের হাতে ছিল। পরবর্তীতে 4th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে সংবিধানের এটি রাষ্ট্রপতির কাছে নিয়ে আসা, রাষ্ট্রপতি বিচারপতিদের অপসারণ করতে পারবেন। কিন্তু পরে আপনার 4th অ্যামেন্ডমেন্টের পরে আপনার মার্শাল ল অর্ডার দিয়ে সেটি
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে সেটি দেওয়া হয় এবং সেটি 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে বৈধতা দেওয়া হয় এবং অনুমোদন করা হয়। পরবর্তীতে 16th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে এই ক্ষমতাটি আবার সংসদকে ফিরিয়ে দেওয়া হয় এবং এর কিন্তু আবার কোর্টে যখন মামলা হলো অ্যাপিলেট ডিভিশন এটিকে বাতিল করে। এখানে এটি হতে পারে যে আপনার এই সংসদের মাধ্যমে বিচার বিভাগ সুপ্রিম কোর্টের জজদেরকে নিয়ন্ত্রণ করার সরকারি প্রচেষ্টা, এই অর্থে হয়তো তিনি বলে থাকতে পারেন, এটা আমি ক্লিয়ার না। তো এই দুটি অর্থের যে কোনো একটি অর্থ হতে পারে অথবা দুটি হতে পারে। জনাব হাসান তালুকদার, এখানে যেটি আমাদের কাছেও মনে হয় যে আদালতের নিয়ন্ত্রণের যে কথাটি বলা হয়েছে সেটি অবশ্যই আপনি যেটি বলছিলেন যে 116 অনুচ্ছেদের আলোকে বিচারকদের, বিশেষ করে নিম্ন আদালতের বিচারকদের তাদের প্রমোশন, ট্রান্সফার, এই বিষয়গুলি, অর্থাৎ পুরো ব্যাপারটাই অ্যাডমিনিস্ট্রেটিভ। সাধারণভাবে এই ধরনের কথা যখন মানুষের মধ্যে প্রচারিত হয় তখন মানুষের মধ্যে মনে হয় যে বিচারের ব্যাপারেই মনে হয় সরকারের এক ধরনের সরাসরি হস্তক্ষেপের সুযোগ তৈরি হচ্ছে বা আছে। সেই জায়গাটা কি আলাদাভাবে বোঝার আছে কিনা? কারণ এই পুরো যে আলোচনাটি চলছে, বেশ কয়েকদিন যাবতই কথা চলছে যে নির্বাহী বিভাগ বিচার বিভাগের সঙ্গে কিভাবে সমন্বয় করবে, সেই বিষয়টার মধ্যে মূলতই যে এখানে আসলে বিচার বিভাগের যে প্রশাসনিক দিকটি আছে সেটি নিয়েই মূল আলোচনা। যদিও সেটা নিয়ে হয়তো কথা থাকতে পারে যে প্রশাসনিক এই নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে অবশ্যই বিচারের উপরও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ চলে আসতে পারে কিনা। জি হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখানে মূল সংবিধানে কিন্তু অধস্তন আদালত যারা বিচারক ছিলেন তাদের আপনার প্রশাসনিক, অর্থাৎ আপনার প্রমোশন, ট্রান্সফার, লিভ, ডিসিপ্লিন, এগুলো সুপ্রিম কোর্টের হাতে ছিল। কিন্তু 4th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে এটি আপনার রাষ্ট্রপতিকে নেওয়া হয় এবং রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে করবেন। অর্থাৎ ক্ষমতাটা কিন্তু রাষ্ট্রপতির হাতে চলে যায়, কোর্টরা সুপ্রিম কোর্টের হাতে নেই। এতে তো সুপ্রিম কোর্টকে তো মোটামুটি কবজা নিয়ে নেওয়া হয়েছেই বলা যায়। আর দ্বিতীয়ত আপনি জানেন যে এই ব্যাপারে একটা রুলস করার কথা বলা আছে আমাদের মাজদার হোসেন মামলায়, যে সুপ্রিম কোর্টের বিচারকরা, অধস্তন আদালতের জাজরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের জন্য আলাদা রুলস করার কথা বলা হয়েছিল এবং সেই অনুযায়ী 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্টের 4টা রুলস করা হয়েছিল এবং 4টা রুলসের মধ্যে একটা ছিল আপনার অধস্তন আদালতের বিচারকদের ডিসিপ্লিন সংক্রান্ত বিষয়ে। কিন্তু সেই রুলসটা আপনার ইনএডিকুয়েট হওয়ার কারণে এটি নিয়ে নতুন করে আরো বিধান করার প্রয়োজন হয় এবং আইন মন্ত্রণালয় তখন তারা বিধান প্রস্তাব আকারে যখন সুপ্রিম কোর্টকে দিল, তখন তারা কিছু সংশোধন করে কিছু পরিবর্তন করে এটিকে গেজেট নোটিফিকেশন করার কথা বলা হলো। কিন্তু আমরা জানি যে বেশ কয়েক মাস প্রায় সুপ্রিম কোর্টের কাছে প্রায় সরকার 67 থেকে 68 বার সময় নিয়েছে যে এটি গেজেট নোটিফিকেশন করার ব্যাপারে, অর্থাৎ দীর্ঘায়িত হচ্ছে। এর মধ্যে অধস্তন আদালতের জজদের কাজের ব্যাপারে যথেষ্ট সমস্যা হচ্ছে, এটি মাননীয় প্রধান বিচারপতি বলেছেন। এর মধ্য দিয়ে সরকারের কি উদ্দেশ্য? এখানে এটাই হতে পারে যে নিয়ন্ত্রণ করা তাদের ইচ্ছা মতো, এটিও একটা প্রচেষ্টা হতে পারে। অবশ্যই ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু বিষয়ে সরকারের সঙ্গে, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে সুপ্রিম কোর্টের তারা একমত হতে পারেনি, এরকম অনেক বিষয় আছে। তার মধ্যে নিম্ন আদালতের বেশ কিছু বিচারক তারা দেশের বাইরে ট্রেনিং করতে যাওয়ার কথা, সেইটি নিয়েও আমরা দেখেছি যে দ্বিমত আছে সুপ্রিম কোর্টের। ফলে এই সব কিছু মিলিয়ে একটা সমন্বয়ের প্রয়োজন আছে নিশ্চয়ই, এবং সেই ক্ষেত্রে বিশেষ করে মাজদার হোসেন মামলার আলোকে সুপ্রিম কোর্টের জন্য আলাদা মন্ত্রণালয় তৈরি করা সাচিবিক কাজগুলি করবার জন্য, সেইটি এখনো পর্যন্ত খুব একটা আলোচনা আসছে না, সবটাই আইন মন্ত্রণালয় করছে। সেইটি কিভাবে সুপ্রিম কোর্টের ভেতরেই একটি সাচিবিক অবস্থান তৈরি করা যায়, সেক্ষেত্রে সরকারকে কি করণীয় আছে? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের মূল সংবিধানে সুপ্রিম কোর্টকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল অধস্তন আদালতের জজদের আপনার প্রমোশন, ট্রান্সফার, ডিসিপ্লিন ব্যাপারে, এটি সুপ্রিম কোর্টকে ফিরিয়ে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। এখানে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ থাকে না, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু এই ক্ষমতা রাষ্ট্রপতির কাছে থাকায় এবং রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করবেন। কিন্তু এই যে পরামর্শ, কনসালটেশন, এটি নিয়ে অনেক ব্যাখ্যা আছে। অনেকে বলছেন কনসালটেশন ডাজ নট মিন কনকারেন্স, এটি গভর্নমেন্টের জন্য বাধ্যতামূলক না। আবার আমরা অনেকে বলছি কনসালটেশন মাস্ট বি ইফেক্টিভ কনসালটেশন, এটা বাধ্যতামূলক। এই যে একটা দ্বন্দ্ব আছে এখানে কাজ করছে, এটির মধ্যে দিয়ে কিন্তু সমস্যা কিছুটা হচ্ছে বটে আমি মনে করি। তবে আমি আশা করি যে এখানে আপনার সুপ্রিম কোর্টের
মূল সংবিধানে যে ক্ষমতা দেওয়া হয়েছিল সেই ক্ষমতা যদি ফিরিয়ে দেওয়া হয় তো এই সমস্যার সমাধান হয়ে যায়। তবে এখানে কিছুটা সমস্যা আছে বটে, আপনি জানেন নিশ্চয়ই, যে আমি বলেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ব্যাপারে মূল সংবিধানে কিন্তু সংসদকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এটি যখন আমাদের 16th অ্যামেন্ডমেন্ট মামলায় বাতিল করে দেওয়া হলো, তখন পরের দিন আমরা আইনমন্ত্রীকে বলতে শুনলাম যে আমরা তো মূল সংবিধানে ফিরে গেলাম, এটা তো আপনারা বাতিল করে দিলেন, কিন্তু অন্যদিকে আপনারা বলছেন মূল সংবিধান আমাদের ক্ষমতা দিয়ে দেওয়া হোক। তো এই যে একটা সমস্যা আছে, আমি মনে করি যে এই যে এই সমস্যাটা পজিটিভলি সমাধান হবে আমাদের মধ্যে। এটা আমরা জানি যে এ গ্রুপ উইদাউট কনফ্লিক্ট ইজ ডেড ওয়ান। দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু সেটার জন্য পজিটিভ হয়, সেটার জন্য বিকাশের জন্য হয়, প্রগতির স্বার্থে হয়, দেওয়ার জন্য আরো ভালো কিছু সমাধান পেতে পারে, এটি আমরা প্রত্যাশা করব সেখানে। এবং অবশ্যই অধ্যাপক হাসান তালুকদার, এই ক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাহী বিভাগ এবং সুপ্রিম কোর্টের মধ্যে যাতে কাজের সমন্বয় হয়, যত বেশি বিরোধ হয় সেটি আলোচনার মধ্য দিয়ে যদি সমাধান করা যায়, তাহলে সুপ্রিম কোর্টের উপরে মানুষের যেই আস্থাটা সেইটা যেন কখনোই সংকটের মুখে না পড়ে, সেটি নিশ্চয়ই সুপ্রিম কোর্ট এবং নির্বাহী বিভাগ এবং সংশ্লিষ্ট সবারই নজর দেওয়া প্রয়োজন। আপনি ঠিকই বলেছেন, আমরা বলে থাকি যে অ্যাবসলিউট সেপারেশন ইজ নাইদার পসিবল নট ডিজায়ারেবল। পুরোপুরি সেপারেশন হলে কেউ কাজ করতে পারবে না, একটা সমন্বয় অবশ্যই থাকতে হবে। আমি মনে করি এই পরিস্থিতিতে মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা নাগরিক হিসেবে আমাদের আবেদন থাকবে তিনি যেন উদ্যোগ গ্রহণ করেন এটি একটি অ্যামিকেবল সেটেলমেন্টের জন্য। আর আরেকটি বিষয় আপনার কথাতে আমি আজকে শুনেছি আপনার টেলিভিশন নিউজে যে আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় বলেছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে রাষ্ট্রপতি এই মুহূর্তে অপসারণ করতে পারেন। আমি যতটুকু জানি আমাদের সংবিধানের আর্টিকেল 59 49 নম্বর অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি আপনার যে কারো দণ্ড মকুব করতে পারে, হ্রাস করতে পারে, স্থগিত করতে পারে, বাড়াতে পারে না, তার জুডিশিয়াল পাওয়ার কিন্তু নেই। তবে হ্যাঁ, এক সময় ছিল, আমি একটু আগেই বলেছিলাম যে মূল সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ছিল সংসদের হাতে। 4th অ্যামেন্ডমেন্টে বিচারপতিদের অপসারণের ক্ষমতা, বিচার করার ক্ষমতা নিয়ে আসা হয় রাষ্ট্রপতির হাতে, পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নিয়ে হলো। আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংসদ বাতিল করে দিয়েছে আবার 16th অ্যামেন্ডমেন্ট করে, আর কোর্ট 16th অ্যামেন্ডমেন্ট বাতিল করে দিয়েছে। এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল বলছে কোনো আইন নেই, তাহলে এটার বিচারটা কে করবে? ইনি কি ওনার বক্তব্য দিয়ে আমার মনে হয় তিনি হয়তো 4th অ্যামেন্ডমেন্টের কথা বলতে চেয়েছেন কিনা আমি জানি না, ওইদিকে ইঙ্গিত করেছেন কি সেটাও আমি জানি না, কারণ 4th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছিল, কিন্তু সেটি তো এখন নেই। তো ইনি কিভাবে বললেন এটা হয়তো উনি ব্যাখ্যা করে বলতে পারবেন, এটা আমার কাছে বোধগম্য নয়। অধ্যাপক হাসান তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। রাজধানী সহ সারা দেশে বইছে মৃদু দাবদাহ। এই অবস্থা আরো কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ষা মৌসুমে বৃষ্টি কম হবে বলে মনে করছেন তারা। এতে মৎস্য ও কৃষিতে প্রভাব পড়ার আশঙ্কা করছে কৃষি আবহাওয়াবিদেরা। তীব্র গরমে কাহিল জনজীবন, এমন অসহনীয় অবস্থা থাকবে আরো কয়েকদিন। আবহাওয়া অফিস বলছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। জলবায়ুবিদেরা বলছেন এর প্রভাব পড়বে বর্ষা মৌসুমে। এবার কম বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলে। এখন সি সারফেস টেম্পারেচারটা 0.5 ডিগ্রির উপরে, অর্থাৎ এল নিনো কন্ডিশনের দিকে যাচ্ছে। অগাস্টের শেষের দিকে হয়তো এল নিনো কন্ডিশন আসতে পারে বাংলাদেশ। তো এই ধরনের কন্ডিশন আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে পানি স্বল্পতায় কৃষি ও মৎস্য খাতে ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রভাব পড়তে পারে আমন ও আউশ চাষে। আউশ এবং আমন এই দুটা ফসল থাকবে মেজর ক্রপ। তো এই দুটা আমরা বৃষ্টি নির্ভর, কাজেই যদি বৃষ্টি একটু কমে যায় সেই ক্ষেত্রে আমাদের কৃষির উপর তার কিছুটা প্রভাব পড়েই। জনজীবনে স্বস্তির জন্য যানজট নিয়ন্ত্রণ, অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ও নদী দখল বন্ধের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ওয়াটার কনজারভেশনে বিশেষত আমাদের এমফাসিস দিতে হবে। আর অল্টারনেটিভ ক্রপও যে ক্রপগুলিতে বেশি পানি লাগে সেগুলোর পরিবর্তে অন্যগুলো কিছু কিছু জায়গায় প্র্যাকটিস করতে হবে।
সামনের আমন আউশ মৌসুমে সংকট মোকাবিলায় পানি সংরক্ষণ সহ বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছেই প্রথমে জানতে চাইব যে পরিবেশের দিক থেকে তাপমাত্রার যে পরিস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের সাধারণভাবে মনে হয় যেন প্রতি বছরই তাপমাত্রা আগের চেয়ে বাড়ছে, অথবা আগের তাপমাত্রায় আমাদের গরম অনুভব আরও বাড়ছে। এই বিষয়টি কি কারণে হচ্ছে? আসলে ধন্যবাদ। আসলে এই তাপমাত্রার সাম্প্রতিক যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি, সেই লক্ষ্য করার দিকে আমরা অবশ্যই জলবায়ুগত পরিবর্তনের বিষয়টা আমরা কনসিডার করি। জলবায়ুগত পরিবর্তনটা আমরা যদি দেখি, তাহলে আস্তে আস্তে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। একটু যদি হিস্ট্রিক্যাল প্রেক্ষাপটটা আমরা লক্ষ্য করি, তাহলে 850 থেকে 1300 বছর, যেটাকে আমরা মেডিভ্যাল এজ বলছি, এই সময়তে টেম্পারেচারটা অনেক বেশি ছিল, যেটা তার পরবর্তী 1800 সাল পর্যন্ত, যেটাকে লিটল আইস এজ বলা হচ্ছে, তার চাইতে 3 ডিগ্রি টেম্পারেচার বেশি ছিল, যেটা এখন আরও 1.5 ডিগ্রি টেম্পারেচার লিটল আইস এজের চাইতে বেশি। অর্থাৎ জলবায়ুর একটা পরিবর্তন, এটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসে আরও কিছু এখানে উপাদান আছে, যেমন পৃথিবীর গতির বিষয় এবং আনতির বিষয়। যেমন পৃথিবীর আনতিটা 22.5 ডিগ্রি থেকে 24.5 ডিগ্রির মধ্যে কম বেশি হয়, কিন্তু এখন আছে 23.5 ডিগ্রি। এই কারণে সূর্যের রশ্মির পতনের কোণে কম বেশি হয়। এই সব বিষয় লক্ষ্য করলে পরে দেখা যায় যে জলবায়ুর সাম্প্রতিক একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যেটা এই ধরনের দাবদাহ থেকে শুরু করে জলবায়ুগত যে ক্যালামিটিসগুলো আছে, সেগুলোর এক ধরনের আমরা মোকাবেলা করছি প্রতিনিয়ত। ডক্টর মিজানুর রহমান, এই যে পরিবর্তনগুলি হচ্ছে এবং সেই পরিবর্তনের কারণে আমরা যতটুকু দেখছি, পূর্বাভাস যেটুকু পাওয়া যাচ্ছে, এবছর হয়তো বৃষ্টি কম হতে পারে, সেক্ষেত্রে কৃষিতে এর কি প্রভাব পড়তে পারে বা বৃষ্টি কতটুকু কম হতে পারে সেটি আগে থেকে নির্ধারণ করার কোনো সুযোগ আছে কিনা? একেবারে যে বৃষ্টি কতটুকু পরিমাণ কম হবে নির্ধারণ করাটা কঠিন আছে। সেক্ষেত্রে এটা তো আমরা ফরকাস্ট করে থাকি। এখন যদি বৃষ্টিপাত কম হয়, সেক্ষেত্রে কৃষিতে যে প্রভাবটা পড়বে, সেক্ষেত্রে ইতোমধ্যেই অনেক ধরনের উন্নত প্রজাতির কৃষি শস্য আমরা উদ্ভাবের দিকে যাচ্ছি, বা অলরেডি ইতোমধ্যেই হয়েছে, যেগুলাতে কম বৃষ্টিপাতের প্রয়োজন হয়। সেই ধরনের শস্যগুলা, সেই ধরনের যেমন ধান চাষ, খরার সহিষ্ণু যে প্রজাতি আছে, সেই প্রজাতিগুলা চাষের দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। তবেই এই উৎপাদনের ধারাবাহিকতাটা আমরা ধরে রাখতে পারবো। বগুড়াতে আছেন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আমরা জানতে চাই যে এই এখন যে ধরনের গরম চলছে, সেই গরমের যে রোগ দেখছি, বিশেষ করে শিশুদের মধ্যে নানান ধরনের রোগ হচ্ছে, সেইগুলির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করণীয় আছে এবং হাসপাতালগুলির প্রস্তুতি কতটুকু, যে এই সময় রোগীদেরকে যাতে ঠিকমতো সুচিকিৎসা দেয়া যায়? আমরা একটা বিরতির পর আপনার উত্তরটা নেব। একটা বিরতির পর ফিরে আসছি আপনাদের দুজনের কাছে। সারা দেশের তাপদাহ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে বগুড়া থেকে আছেন ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন, রাজশাহী থেকে ডক্টর মিজানুর রহমান। ডক্টর মুস্তাফিজুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম যে এই গরমে যে ধরনের রোগ হচ্ছে, সেগুলির জন্য কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, আর সরকারি হাসপাতাল বা অন্য জায়গাগুলিতে প্রস্তুতি কেমন আছে?
ধন্যবাদ আপনাকে। আসলে এই গরমে শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে আক্রান্ত হয় বেশি, কারণ এই গরমের ফলে প্রচণ্ড পরিমাণ ঘাম উৎপত্তি হয়, যার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণ লবণ এবং পানি বের হয়ে যায়। এর ফলে বমি ভাব হতে পারে, বমি হতে পারে বা ডায়রিয়া হতে পারে। আর বিশেষ করে হিট স্ট্রোক বলে একটা কথা আছে, যেটা একটা মেডিকেল ইমার্জেন্সি। এই অবস্থাতে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তো সেই জন্য আমাদের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন মজুদ আছে, তারপরে আইভি ফ্লুইড, বিশেষ করে যে সমস্ত আইভি ফ্লুইডে ডেক্সট্রোজ থাকে এগুলি পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। আর হিট স্ট্রোকে হাইপোগ্লাইসেমিয়া মানে ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায়। তো এই জন্য এটা প্রতিকার করার জন্য আমাদের হাসপাতালে 50% ডেক্সট্রোজ সলিউশন সেটা আমাদের অ্যাভেলেবেল আছে। মোট কথা আমরা সরকারি হাসপাতালগুলোতে আমার জানা মতে আমরা এই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য বা প্রতিরোধ করার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমরা আগাম সবকিছু ব্যবস্থা নিয়ে রেখেছি। মোস্তাফিজুর রহমান সাহেব, আমরা যেটি দেখি যে এই ধরনের হিট স্ট্রোকের ঘটনাগুলি হয়তো হাসপাতাল থেকে বেশ দূরেই ঘটে, সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার মতো সাধারণভাবে মানুষ তাৎক্ষণিকভাবে কিভাবে এই ধরনের ঘটনায় যদি কেউ হিট স্ট্রোকের সম্মুখীন হন তাহলে কি করতে পারেন, কোনো পরামর্শ? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো হিট স্ট্রোকে যদি কেউ আক্রান্ত হয়, প্রাথমিকভাবে যেটা করণীয় সেটা হচ্ছে যে তার আশেপাশে যদি তরল বা পানি জাতীয় খাবার থাকে এবং সে যদি পান করতে পারে তাহলে সবার আগে তাকে পানি বা তরল জাতীয় খাবার দিতে হয়। তবে এক্ষেত্রে যে সমস্ত পানীয়তে অ্যালকোহল বা ক্যাফেইন আছে এগুলো অ্যাভয়েড করা দরকার। আর তার গায়ের যে সমস্ত কাপড় চোপড় আছে এটা খুলে দিতে হয়। আর আরেকটা জিনিস করা যেতে পারে, ঠান্ডা পানি অথবা সব জায়গায় কিন্তু পানি পাওয়া যায়, তো প্রবাহমান পানি বা সারা শরীরে পানি ঢেলে তাকে ঠান্ডা করা যেতে পারে এবং ইন দ্য মিন টাইম তাকে দ্রুত হাসপাতালে ট্রান্সফার করা যেতে পারে। মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, আপনারা দুইজনই সঙ্গে থাকুন। আমরা 1 মিনিটের বিরতির পরে আবার ফিরে আসছি। মিজানুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রাটা যাতে কম অনুভব হয় সেই জন্য কিছু করণীয় আছে কিনা, বিশেষ করে নগরের পরিকল্পনা, বৃক্ষায়ন, এগুলির ক্ষেত্রে কি ধরনের পরামর্শ আছে আপনার? একটা বিরতির পর ফিরে এসে জানবো। ডক্টর মিজানুর রহমান, যেটি জানতে চাচ্ছিলাম, নগরায়ন বা বৃক্ষায়ন কোনোভাবে আমরা এটার থেকে কিছুটা ভালো অবস্থায় যেতে পারি কিনা? ধন্যবাদ। আমাদের দেশে নগরায়নের ক্ষেত্রে আমরা অপরিকল্পিত নগরায়নটা লক্ষ্য করে থাকি। বিশেষ করে এই অপরিকল্পিত নগরায়নের কারণে দেখা যায় যে নগর এলাকাতে এক ধরনের হিট চেম্বার তৈরি হচ্ছে। এখানে এক সময়তে আমরা দেখতাম যে প্রচুর পুকুর, জলাশয় এগুলা ছিল, কালক্রমে সেগুলা ভরাট হয়ে গেছে এবং সেখানে বহুতল বিল্ডিং হয়েছে। সেই বিল্ডিংগুলা যেহেতু কংক্রিটের তৈরি, এই জায়গাতে হিটগুলা রিফ্লেক্ট হয় বেশি। রিফ্লেক্ট হওয়ার কারণে এই শহর এলাকা গ্রাম এলাকার চাইতে সবসময় এক ধরনের উষ্ণতা বিরাজ করে। আবার অপোজিট ক্রমে আমরা লক্ষ্য করছি যে শহর এলাকাতে বৃক্ষের পরিমাণও প্রচুর পরিমাণে কমে গেছে। এই বৃক্ষটা আবহাওয়াটাকে শীতল করতে সাহায্য করে, সেই বৃক্ষগুলাও আজকে লক্ষ্য করা যায় না। যে ক্ষেত্রে সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে পরিকল্পনার। এই পরিকল্পনাটা যদি খুব পরিকল্পিতভাবে হতো তাহলে সেক্ষেত্রে বিল্ডিং কনস্ট্রাকশন কত ভাগ এরিয়াতে হবে, পুকুর, জলাশয় এগুলা কত ভাগ থাকবে, কত ভাগ এলাকা বনভূমি থাকবে, কত ভাগ এলাকা খেলার মাঠ থাকবে, এইভাবে সুনির্দিষ্ট পরিকল্পিতভাবে করতে পারলে হিট বিশেষ করে এই তাপমাত্রাটা অনেকখানি কমানো সম্ভব হতো বলে আমি মনে করি। মিজানুর রহমান, আমার মনে হয় যে যদি পরিকল্পনা করা যেত তাহলে হয়তো আমরা আজকাল একটা খবর মানে একভাবে দেখি তাপমাত্রাটাকে, যে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, রিয়েল ফিল হয়তো 42 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে এই জিনিসগুলি নিশ্চয়ই কমিয়ে আনা সম্ভব হতো, মানুষকে আরেকটু আরামদায়ক পরিবেশ দেওয়া সম্ভব হতো। ডক্টর মোস্তাফিজুর রহমান,
একটি ছোট্ট জিনিস জানতে চাইবো যে শিশুদের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করার দরকার যেন এই গরমে তাদের ঠান্ডা না লাগে বা অন্য কোনো রোগ না হয়? ধন্যবাদ আপনাকে। শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বড় মেজারমেন্ট যেটা নিতে বলি আমরা, সেটা হচ্ছে কি শিশুদেরকে ঘন ঘন তরল পানীয় খাওয়াবেন। বিশেষ করে যে সমস্ত শিশু মায়ের বুকের দুধ খায় তাদের ক্ষেত্রে এই মায়ের বুকের দুধ খাওয়ানোটা অবশ্যই অব্যাহত রাখবেন। কোনো অবস্থাতে যেন এই জিনিসটা বাদ না পড়ে। আর বাচ্চাকে সবসময় ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন আর খোলাবেলা রাখার চেষ্টা করবেন। এই অর্থাৎ বাড়তি কাপড় যাতে না থাকে। ডক্টর মিজানুর রহমান এবং মুস্তাফিজুর রহমান, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এড্রেস স্পিকিং নিচ্ছে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আত্মঘাতী হামলাকারী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী থেরেসা মে। হামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে। হামলার দায় স্বীকার করেছে আইএস। এ বিষয়ে কথা বলতে লন্ডন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি মিল্টন রহমান। মিল্টন, অবশ্যই পুরো ব্রিটেন জুড়েই এক ধরনের নীরবতা এবং এই হামলায় সবাই রুদ্ধ। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার কিভাবে মোকাবেলা করছে এবং আত্মঘাতী হামলাকারীর কোনো পরিচয় এখনো পর্যন্ত জানা গিয়েছে কিনা এবং তার সঙ্গে আর কারা থাকতে পারে সে বিষয়ে কি ধরনের তদন্ত চলছে? আপনারা দেখে থাকবেন যে প্রধানমন্ত্রী থেরেসা মে আজকে কিছুক্ষণ আগে বলেছেন যে পুলিশ যারা হামলাকারী তাদের পরিচয় সম্পর্কে জানে এবং সেই সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 23 বছর বয়সী একজনকে। তবে তার সাথে আরো কোনো অন্য কেউ যুক্ত আছে কিনা এখনো সে বিষয়ে পরিষ্কার করেনি পুলিশ বিভাগ। তবে প্রধানমন্ত্রী এখনো আশঙ্কা করছেন যে আরো হামলার আশঙ্কা করছেন। সেই জন্য আপনার ইংল্যান্ড সহ পুরো যুক্তরাজ্যের বিভিন্ন শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং লন্ডনে আজকে যে এফএ কাপের আজকে চূড়ান্ত খেলা, সেখানেও কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে, আর্মড পুলিশ। এবং সেই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে এবং গুরুত্বপূর্ণ যে ভবন সব জায়গাতেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আপনার 10 ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে আর 2 সপ্তাহ রয়েছে জাতীয় নির্বাচনের, সেই নির্বাচনের প্রচারণাও সব দল বাতিল করেছে এই ঘটনার কারণে। মিল্টন, প্রচারণা বাতিল করা হয়েছে অল্প কিছুদিনই আছে, ফলে এই হামলার কারণে নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা বা পড়লে কি ধরনের প্রভাব পড়তে পারে? হ্যাঁ, এই ঘটনাটি যেহেতু নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি, এই সময়ে প্রচারণার ক্ষেত্রে বিশেষ করে বর্তমান যেই দল ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ সরকারের জন্য নির্বাচনের কয়েকদিন আগেই কিন্তু এটা সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। এবং আপনারা দেখবেন এখানে যে একটা জরিপ পরিচালিত হয়, সেই জরিপে আজকেই বলা হচ্ছে যে এতদিন বলা হচ্ছে যে কনজারভেটিভ আবার ক্ষমতায় আসতে পারে, কিন্তু আজকের একটা জরিপের ফলাফল হচ্ছে কনজারভেটিভের তুলনায় লেবার দল এগিয়ে রয়েছে, যে লেবার দল ক্ষমতায় আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এইখানে এই ধরনের ঘটনাগুলো নির্বাচনের যে হিসেব, সেখানেও কিন্তু বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং অলরেডি ফেলেছে প্রভাব। আজকের যে জরিপ সেটাই কিন্তু সেই কথা বলছে এখন। এবং এই নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্রিটেনের জন্য, কারণ এখন ব্রেক্সিট, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার জন্য ব্রেক্সিটের যে হিসেব নিকেশ সেটি কিন্তু করা হচ্ছে এখন। এখন যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের কিন্তু গুরু দায়িত্ব হচ্ছে ব্রিটেনের সব হিসেব পই করে হিসেব কষে নেওয়া, না হলে কিন্তু ব্রিটেনের ভবিষ্যৎ কি হবে সেটি কিন্তু একটি প্রশ্নের মুখে এসে দাঁড়াবে। তো সেই জন্য মিল্টন, ম্যানচেস্টার অ্যারেনার যে নিরাপত্তা সেইটি নিয়ে কোনো প্রশ্ন উঠেছে কিনা? কারণ এত লোকের সমাবেশ, সেখানে একটা এই ধরনের হামলা হওয়া। মেন এরিনা কর্তৃপক্ষ বলছে যে তাদের নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি ছিল না। এবং আপনারা দেখে থাকবেন যে ঘটনাটি কিন্তু ভেন্যুর ভেতরে হয়নি। যখন কনসার্ট শেষ হয়ে গিয়েছে,
যখন বেরিয়ে আসছে, যখন দর্শকরা প্রায়, আপনারা জানেন যে ইউরোপের মধ্যে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তর ভেন্যু হচ্ছে সেই ম্যান এরিনা, সেখানে 21,000 দর্শক একসাথে যে কোনো অনুষ্ঠান উপভোগ করতে পারে। কালকেও যথারীতি 21,000-এর মতো দর্শক ছিল, এবং বেরিয়ে আসার পথেই কিন্তু সেই পয়ারে পুঁতে রাখা যে বোমা, সেটার বিস্ফোরণেই যারা আমাদের আজকে দেখতে পাচ্ছে যে 22 জনের মতো নিহত হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু আছে। মিল্টন, আমরা আশা করি যে এটার সুষ্ঠু তদন্ত হবে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।